রুমে এসে রীতি ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিবিম্বের দিকে তাকাতে দেখলো ঠোঁটের কোণটা ফেটে গিয়ে লাল নোনা রক্ত জমে আছে, আর ফর্সা গালে শুভ্রর হাতের 5 আঙ্গুলের স্পষ্ট দাগ বসে গেছে। ব্যথায় গালটা দপদপ করছে, কিন্তু অদ্ভুতভাবে হৃদি এবার আর কান্নায় ভেঙে পড়ল না, বরং তার ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ের হাসি ফুটে উঠল। আয়নার দিকে তাকিয়ে সে আপন মনে খিলখিল করে হেসে ওঠে। আনন্দিত গলে বলল, মিস্টার সাইফন শুভ্র চৌধুরী, আমাকে নিয়ে জেলাস ভাবা যায়? হিংসাতে একদম জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে লোকটা। হৃদি নিজের আঙ্গুলে দিয়ে গালের সেই দাগটা আলতো করে ছুঁয়ে দিল। ব্যথার চেয়ে শুভ্রের এই অধিকার বোধের তীব্রতা তাকে বেশি নাড়া দিচ্ছে। সে আবার আয়নার দিকে তাকিয়ে জেদিয়া চ্যালেঞ্জের সুরে ফিসফিস করে বলল, সো মিস্টার সাইফুল শুভ্র চৌধুরী, এখন তো আমি আপনাকে আরও জ্বালিয়ে মারব। যতক্ষণ না ওই পাথরটা গলে জল হচ্ছে, আপনি নিজের মুখে ভালোবাসি বলছেন, ততক্ষণ আমার শান্তি নেই। ভালোবাসি শোনার জন্য যা যা করতে হয় আমি সবটাই করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। হৃদের চোখে মুখে এখন আর কোনো ভয়ের চিহ্ন নেই, বরং শুভ্রর মন জয় করার এক দুরন্ত নেশা ভর করছে তার উপর। সে জানে শুভ্রর এই রাগটা আসলে ওর দুর্বলতা। দোতলার এক বিশাল বাড়ির বিশাল বড়ই গাছে তলায় উকিঝুঁকি মারছে শুভ্রা আর ঈশান। ওদের মতলব একদম পরিষ্কার, যেই দেখবে আশেপাশে কেউ নেই অমনি গাছে একটা জোরসে ঝাঁকি দিবে। ঈশান এমনিতে চোর পুলিশ খেলায় নেই, কিন্তু শুভ্রার মান ভাঙাতে আজ তাকে চুরির অভিযানে নামতে হচ্ছে। অনেক বছর পর ঈশান বড়ই চুরি করতে এসেছে, তাই বুকের ভিতরটা যেন ড্রাম পেটাচ্ছে। কিন্তু কপাল খারাপ, বারবার কেউ না কেউ চলে আসায় আর অমনি দুজনে দৌড়ে গিয়ে গিলের ওপাশে লুকিয়ে পড়ছে। ঈশানের বুকের ভিতরটা একদম মেয়ে মানুষের মতো ধুকপুক করছে। শুভ্রা শক্ত করে ঈশানের কাঁধ ধরে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। ঈশান ভয়ে হাঁপাতে হাঁপাতে মিনতি শুভ্র বলে, শুভ্রা শোনো না, তোমাকে আমি বাজার থেকে অনেকগুলো বড়ই কিনে এনে খাবো, কথা দিচ্ছি। আমার না খুব ভয় কাছে ধরা পড়লে ইজ্জত আর থাকবে না। শুভ্রা সাথে সাথে চোখ পাকিয়ে ওর দিকে তাকিয়ে বেশ দাপুটে গলা বলল, কিনে খাওয়ার থেকে চুরি করে খাওয়ার মজাই আলাদা, বুঝলেন? আমি মেয়ে হয়ে একটু ভয় পাচ্ছি না, আর আপনি ছেলে হয়ে কাঁপছেন। ছি, আপনার পুরুষত্ব কি এতটাই ভীতু? শুভ্রার মুখে ভীতু শব্দটা শুনে ঈশানের আতে ঘা লাগলো। সে নিজের ভাবমূর্তি রক্ষা করতে একটু তেজ দেখিয়ে বলল, এই মেয়ে, তুমি জানো আমি কতটা সাহসী? আমাকে ভীতু বলছো কোন সাহসে? শুভ্রা ঠোঁট উল্টে তাচ্ছিল্য করে টিপনি কেটে বলল, সাহস তো দেখতেই পাচ্ছি, নিজে তো বলছেন ভয় পাচ্ছেন। হুম, তো ভয় পাওয়ার মানে তো ভীতু হওয়া, তাই না? ঈশান আবার নিজেকে সামনে নিয়ে একটু দার্শনিক ভাব ধরে নিচু স্বরে বলল, আরে আমি অমন ভয়ের কথা বলিনি। চুরি করতে গেলে কার না কারো একটু একটু ভয় লাগে তো। ব্রিটিশ চোর যারা, তাদের মনে হয় ভয় লাগে। আর সেখানে তো আমি সাধারণ মাত্র একটা ঈশান মাত্র। শুভ্রা এবার বিরক্ত হয়ে ঈশানকে থামিয়ে দিয়ে কড়া গলায় বলল, হয়েছে, অনেক জ্ঞান দিয়েছেন বুঝেছি। এখন ওসব প্যাচাল বাদ দিয়ে নিজের টার্গেটে নজর রাখুন। মানুষ গেলেই কিন্তু ঝাঁকি দিতে হবে। ঈশান বেচারা আর কিছু না বলে কাঁচুমাচু মুখে গাছের ডালের দিকে তাকিয়ে রইল। শুভ্রার এই চুরির নেশা তাকে আজ কোথায় নিয়ে ছেড়েছে সেটাই দেখবে বিষয়। ঈশান আশেপাশে ভালো করে নজরে বুলিয়ে নিল। যখন দেখলো তীরসীমানায় কোনো মানুষ নেই, তখন সে গুটি গুটি পায়ে বড় গাছটার একদম নিচে গিয়ে দাঁড়ালো। গাছটা খুব একটা মোটা নয়, মাঝারি গড়নে, একটু জোরসে ঝাঁকি দিলে টপাটপ পড়ায় পড়ার উজ্জ্বল সম্ভাবনা আছে। ঈশান মনে মনে সাহস সঞ্চয় করে সবটুকু শক্তি দিয়ে গাছে এক বিশাল ঝাঁকুনি দিল। সাথে সাথে বৃষ্টির মতো টুপটাপ করে বড়ই পড়তে লাগলো মাটিতে। সুব্রত খুশিতে আত্মহারা। সে তড়িঘড়ি করে মাটি থেকে বড়ই কুড়িয়ে নিয়ে নিজের ওড়না আঁচলে ভরতে লাগলো। তার চোখে মুখে তখন রাজ্যের আনন্দ। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ ঈশান দূর থেকে দেখলো লুঙ্গি পরা এক লোক হাতে একটা লাঠি নিয়ে ওদের দিকে তরতর করে এগিয়ে আসে। সম্ভবত ওদের দেখে ফেলছে। ঈশান অন্তরাত্মা খাঁচা হওয়ায় দশা। সে এই মুহূর্তে দেরি না করে যান হাতে নিয়ে চিৎকার করলো, আইলো রে মালি আইলো, পালাও শুভ্রা! বলে ঈশান এক দৌড়ে সামনের গলি দিয়ে অদৃশ্য হওয়ার চেষ্টা করলো। শুভ্রা হাতে থাকা বড়গুলো সামনে নিয়ে ওড়নাটা শক্ত করে ধরে ঈশানের পেছন পেছন ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তার ওড়না থেকে দু একটা বড়ই মাটিতে পড়ে যাচ্ছে, কিন্তু সেদিকে তাকানোর সময় নেই।
পেছনের লোকটা তখন চিৎকার করছে, আর ওই দুই চোর তখন বাতাসের বেগে নিজেদের ইজ্জত বাঁচাতে ছুটছে। ঈশান আর শুভ্রা এক ছুটে সোজা চৌধুরী বাড়ির গেটের সামনে এসে থামলো। ঈশান ক্লান্তিতে একদম শেষ। সে হাঁটুতে দুই হাত দিয়ে ঝুঁকে পড়ে সজোরে হাঁপাতে লাগলো। তার কপাল ঘাম জমেছে। অন্যদিকে শুভ্রা হাঁপাচ্ছে, কিন্তু তার উৎসাহের কমতি নেই। সে ওড়নার আঁচল থেকে একটা টসটসে বড়ই বের করে বেশ আয়েশ করে কামড় দিয়ে তৃপ্তির স্বরে বলল, আহ, কতদিন পর এমন দারুণ টক মিষ্টি বড়ই খেয়েছি। জাস্ট হ্যাভেনলি। ঈশান কোনো মতে সোজা হয়ে দাঁড়িয়ে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বিরক্ত এবং আতঙ্কিত বলে বলল, মজা তো লাগবে, যা দৌড়ুনি খেলাম আজ। ধরা পড়লে দুজনে দড়ি দিয়ে বেঁধে রাখতো ওই বাড়ির লোকগুলো। ও বাবা, একটুর জন্য বেঁচে গেছি। আমি আর নেই এসব চুরির মধ্যে। কান ধরলাম। শুভ্রা আর ঈশান বাড়ির ভেতরে ঢুকতে দেখলো উঠোনে একটা চাঙ্গের উপর পাখি, রিদি আর মিহি গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। শুভ্রা বিজয় হেসে এগিয়ে গিয়ে ওড়নার আঁচল থেকে মুঠো ভরে বড়ইগুলো সবার সামনে মেলে ধরে তাড়া করলো, এই নে নে খা, জাস্ট লুক আর দে অ্যাট দিস। বের করতে যতটুকু দেরি হলো ওগুলো শেষ হতে তার চেয়ে কম সময় লাগলো। সবাই কাড়াকাড়ি করে বড়ই মুখে পুরে দিল। পাখি একটা বড় বড়ি চিবোতে চিবোতে অবাক হয়ে বলল, আমাদের কাছে বড়ই তো সব শেষ হয়ে গেছে, তুই এতগুলো বড়ই কোথায় পেলি রে শুভ্রা? শুভ্রা এসে গর্বের সাথে বুক ফুলে মুচকিসে বলে, চুরি করেছি। চুরির কথা শুনে হৃদির চোখ বড় বড় হয়ে গেল। সে রীতিমতো হকচকে গেল। চুরি বলিস কি? শুভ্রা এবার ঈশানের দিকে আঙুল তুলে কৃতিত্ব দিয়ে হাসতে হাসতে বলল, হুম হুম, সব সম্ভব হয়েছে ঈশানের জন্য। ও গাছে জুত মারতো, ঝাঁকি দিয়েছে, আর আমি চটপট টাকিয়ে নিয়েছি। আর অনেকে আনতে পারতাম, কিন্তু ওইবারে মালিক দেখে ফেলেছে। মেয়ে ঘটনাটা কল্পনা করে হো হো করে হাসতে হাসতে মজা করে শুধল। তা মালিক দেখে ফেলার পর তোরা কি দৌড়ানি খাস নেই? শুভ্র ওড়নাটা ঝাড়তে ঝাড়তে ফুরফুর মেজে বলে, দৌড়ানি আর খাবো না। ভাগ্যিস বড়ই গাছটা বাড়ির কাছাকাছি ছিল, তাই এক দৌড়ে বাড়িতে চলে আসতে দেরি হলো না, না হলে আজ আমাদের কপালে শনি ছিল। মিহি ঈশানের অসহায় মুখটার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে মজা করে বলল, তা ঈশান ভাইয়া, আপনি তো দেখি চুরিতে একদম মেয়েদের মতো ওস্তাদ। তো কী বলেন, আরও একবার যাওয়া যায় নাকি আপনাকে নিয়ে? ঈশান নিজের কান ধরে একদম কাচুমুচু হয়ে আটকে উঠল। বাপরে, কান ধরছি বোন, এই চুরির কারবার আমি আর নেই। যা দৌড়ানি খাইছি আজ স্বপ্নেও দৌড়বো। বলে ঈশান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়ির ভেতর ঢুকে সটকে। রিদি, পাখি, মিহি, শুভ্রা ওর যাওয়ার ভঙ্গি থেকে হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ল। ঈশানের এই ভীতু স্বভাবটা ওদের আড্ডা নতুন খোরাক হয়ে দাঁড়ালো। ধীরে ধীরে চারপাশে ঝাপসা হয়ে সন্ধ্যা নেমে এলো। গ্রামের সন্ধ্যাটা শহরের চেয়ে একদম আলাদা। এক অদ্ভুত নিস্তব্ধতা আর হিমেল হাওয়া। মিহি, পাখি, রিদি, শুভ্রা সাথে ইমনও ছাদে এলো। সবাই মিলে ছাদের মাঝখানে গোল হয়ে বসে আড্ডা দিতে লাগলো। রাতের আঁধারে খোলা আকাশের নিচে কাজিনরা যখন এক হয়ে, সেই আড্ডার মজাই আলাদা। বেশ কিছুক্ষণ পর ফোনে কথা বলতে বলতে ছাদে এলো শুভ্র। ওর পেছনে পেছনে তুর্য, রিফাত আর ঈশান এলো। শুভ্র একবার হৃদির দিকে আর চোখে তাকালো, কিন্তু কিছু না বলে একদম ছাদের কিনারে গিয়ে গভীর মনোযোগে ফোনে কথা বলতে লাগলো। এদিকে তুর্য, ঈশান আর রিফাত হাসি মুখে পাখিদের সঙ্গে দিকে এগিয়ে এলো। রিফাত সবার উদ্দেশ্যে বেশ অমায়িক বলল, হাই, তোমাদের সবার বুঝি এই টাইমে ছাদে আড্ডা দেওয়া হয়? মেয়ে চুলে হাত বুলিয়ে সহজ গেলে বলে, হ্যাঁ ভাইয়া, আসলে আমরা কাজিনরা যখন এক হই এভাবে আড্ডা দেওয়া আমাদের কাছে নতুন কিছু না। রিফাত একটু সুযোগ বুঝে পরামর্শ দেওয়ার ঢঙ্গে বলল, তা আমি কি তোমাদের এই আড্ডায় জয়েন করতে পারি? পাখি একগাল হেসে অভয় দিয়ে বলল, আড্ডা দিতে আবার পারমিশন লাগে? দাঁড়িয়েছেন কেন, বসেন, যা আড্ডা দেবেন শুরু করুন। মাঝখান থেকে ইমন হঠাৎ উত্তেজনায় লাফিয়ে উঠে সবার মনোযোগ আকর্ষণ করলো, ধুর, শুধু আড্ডা দিলে কি আর ভালো লাগে? যেহেতু আমরা এখন অনেকে আছি, তাহলে চলো সবাই মিলে ট্রুথ আর ডেয়ার খেলি। ইমনের প্রস্তাব শুনে সবার চোখে মুখে উত্তেজনার ঝিলিক দেখা গেল। মিহি ইমনের প্রস্তাবে বেশ সায় দিয়ে উৎসাহী গেল, বলল, কথাটা তুই মন্দ বলিস না রে ইমন, দাঁড়া, তোরা বস, আমি নিচে গিয়ে চট করে একটা খালি বোতল নিয়ে আসি। এই বলে মিহি এক দৌড়ে নিচে গিয়ে কাচের বোতলটা নিয়ে এলো। সবাই গোল হয়ে ছাদের মাঝখানে বসে পড়ল। রিফাত সুযোগ বুঝে একদম মিহির পাশে জায়গা করে নিল। তুর্য দেখলো পাখির পাশে, আর ঈশান যখন দেখলো আড্ডার বহর বাড়ছে, সে কেটে পড়তে চাইল, কিন্তু শুভ্র জোর করে টেনে টুনে ওকে নিজের পাশে বসিয়ে দিল।
ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে ছাদে উঠে এলো রাসেল। সবাইকে এভাবে গোল হয়ে বসে থাকতে দেখে একটু অবাক হয়ে কৌতূহলী বলল, আরে এখানে কি হচ্ছে? আড্ডা নাকি খেলাধুলা আসর জমিয়েছিস তোরা? রিদি রাসেলের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ঝুলে স্বাভাবিক বলে বলল, জি ভাইয়া, আমরা ট্রুথ আর ডেয়ার খেলছি, আপনি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। রাশেদ যেন মেঘ নাচাতে জল পেয়ে গেল। সে এক মুহূর্তে দেরি না করে সোজা রিদির একদম গা ঘেঁষে বসে পড়ল। রিদির ভেতর প্রচণ্ড বিরক্তি কাজ করছে। রাসেলের শরীরে উৎকট পারফিউমের গন্ধ, তার নাক বন্ধ হয়েছে। কিন্তু শুভ্রকে জ্বালানোর জন্য এই হাসিটা ওকে রাখতেই হবে। শুভ্র ফোনের কথা শেষ করে সবার দিকে ফিরতে ও চোয়াল শক্ত হয়ে গেল। সবাই গোল হয়ে বসেছে সেটা বড় কথা নয়, ওর নজর গিয়ে আটকেছে রিদির ঠিক পাশে বসে থাকা রাসেলের উপর। রিদির এত কাছাকাছি রাসেলকে দেখে শুভ্রের মাথায় যেন রক্ত চড়ে গেল। মেয়েটা কি পেয়েছে ওকে? ওকে না রাগিয়ে দিলে কি ওর পেটের ভাত হজম হয় না? শুভ্র বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করলো। তারপর সবার উদ্দেশ্যে বেশ ধমকেশ্বর বলল, কি হচ্ছে এখানে? তোরা সবাই এভাবে রাস্তার পাগলের মতো গোল হয়ে বসে আছিস কেন? কোনো কাজ নাই তোদের? শুভ্রের এমন রুক্ষ মেজাজে তুর্য একদম না গিয়ে উল্টা হাতছানি দিয়ে ডেকে বলল, আর রাখছিস কেন? খেলা হবে আজ, জমে ক্ষীর হবে। তুই আয়, তুইও বস। সবাই মিলে খেললে দারুণ জমবে। শুভ্র যেন আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। সে কড়াগড়ি বলল, কোনো খেলা টেলা না, ওঠ সবাই এখান থেকে। ইমন এবার একটু সাহস সঞ্চয় করে প্রতি বলল, ব্রো, এটা কিন্তু কোনো কাজের কথা বললে না তুমি। আমরা সবাই কত আশা নিয়ে খেলতে বসলাম, আর তুমি খেলা হবে না? এমনিতে তোমাকে ভয় পেলে এই মুহূর্তে তোমার এই অন্যায় কথা আমরা শুনবো না। ইমনের সাথে বাকিরা একমত হয়ে গেল। শুভ্র বুঝতে পারলো এই মুহূর্তে এদের গায়ের জোরে সরানো যাবে না। সে একটা কুটিল বুদ্ধি আঁটলো। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রীতির ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। দুই হাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে বেশ ভাব নিয়ে সবার উদ্দেশ্যে বলল, ঠিক আছে তোরা খেল, আমি এখানে দাঁড়িয়েছি। রিফাত আবার শুভ্রকে জোরাজোরি করে বলল, তুই দাঁড়িয়ে থাকবি কেন? আয় আমাদের সাথে বস। সারাক্ষণ তো কাজ নিয়ে ব্যস্ত থাকে, একটু সবার সাথে খেললে তোর ভালো লাগবে। রিফাতের কথা শুনে শুভ্র এক চিলতে বাঁকা হাসলো। রিদি তখন রাসেলের পাশে আয়েজ করে বসেছিল। শুভ্র সুযোগ বুঝে নিজের পায়ের আঙুল দিয়ে রিদির পেছনের দিকে আলতো করে সুড়সুড়ি দিতেই রিদি আচমকে এই স্পর্শে কামড় দেওয়া পোকা ভেবে আতকে চিৎকার করে দাঁড়িয়ে পড়ল, পোকা! এখানে নিঘাত কোনো বিষাক্ত পোকা আছে। রিদি ভয়ে লাফিয়ে একটু সরে যেতে শুভ্র সুযোগ বুঝে ধপাস করে ঠিক রিদির খালি হওয়া জায়গাটায় বসে পড়লো। অর্থাৎ সে শুভ্র বসেছে রাসেলের ঠিক পাশে, আর রিদি মাঝখান থেকে ছিটকে গেছে। রিদি হা হয়ে শুভ্রের দিকে তাকিয়ে থেকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো? আপনি আমার জায়গায় এসে বসলেন কেন? উঠুন বলছি, এটা আমার জায়গা। শুভ্র একদম উদাসীন ভাব ধরে নির্বিকার বলল, এটা তোর জায়গা? কোন দলিলে লেখা আছে শুনি? আমি জায়গা খালি পেয়েছি তাই বসে বসছি। শুভ্রের এমন দায়সারা ভাব দেখে রিদি ওর দিকে একদম কটমট করে তাকালো। কিন্তু অবাক করা কাণ্ড, শুভ্র রেগে যাওয়ার বদলে রিদির চোখের দিকে তাকিয়ে হঠাৎ একটা বাঁকা হাসি দিয়ে চোখ মারল। রিদির জন্য বিদ্যুৎ স্পষ্ট। সে ঝটপট অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। লোকটার সাথে কথা বলা বৃথা, সব সময় এমন অদ্ভুত আচরণ করে কে জানে। শুভ্র পাশ থেকে হৃদের হাত টেনে নিয়ে নিজের পাশের জায়গা করে দিয়ে বলল, হয়েছে, থাক, চেঁচামেচি করতে হবে না, এবার এখানে এসে বসো। হৃদের আগে দাঁত কর্মর করতে করতে একদম শুভ্রের মুখোমুখি হয়ে পড়ল। আর চোখে তাকিয়ে দেখলো শুভ্র তখনও তার দিকে তাকে একটা রহস্যময় বাঁকা হাসি দিচ্ছে। হৃদি এবার নিশ্চিত লোকটা ওকে রাসেলের পাশ থেকে সরানোর জন্য এই কাণ্ড করছে। এদিকে রাসেল একদম অচল হয়ে বসে আছে। ওর পরিকল্পনাগুলো প্রতিবার শুভ্রের কারণে ভেস্তে যাচ্ছে। অবশেষে খেলা শুরু হলো। ইমোর সজোরে বোতলটা ঘোরাতে সেটা বনবন করে ঘুরে ঘুরে একদম শুভ্রের সামনে গিয়ে স্থির। শুভ্র কিছুটা ভেবেচিন্তে সাহস করে ডিয়ার বেছে নিল, যেটা দেখে তুর্য এক গান হেসে শুভ্রকে চ্যালেঞ্জ করে দিয়ে প্রশ্ন করলো, শুভ্র তুমি একটা গান গাও, যে গান শুনে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরে যাবে। তবে মনে রাখো গানটা যেন অবশ্যই হাসার মতো হয়, কোনো সিরিয়াস গান চলবে না কিন্তু। শুভ্র বেশ কিছুক্ষণ গম্ভীর মুখ ভাবতে লাগলো কোন গান গাইলে জুৎসই হবে। হঠাৎ ওর মাথায় এই বছরের একটা অদ্ভুত ভাইরাল গান গেঁথে গেল, যেটা কয়দিন ধরে লুফে শুনে এক কলি মুখস্থ করে ফেলেছিল। শুভ্র নিজের গলাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিল। তারপর চোখ বন্ধ করে একদম কোনো মাজারে পীরের মতো ভক্তিতে গদগদ করে গলার সুরটা টেনে টেনে বলল, বেলতলি সালেমান ল্যাংটা দোহাই
ল্যাংটা, দোহাই ল্যাংটা, কাটা কাল্লা কাটা কাল্লা, কেল্লাই করে আল্লাহ আল্লাহ, কলিসহ আর কান্দু ভক্তে করে তোমায় আসা। পরের লাইনটা মুখ দিয়ে বের হওয়ার আগে হঠাৎ নিস্তব্ধ ছাদ কেঁপে কে যেন চিৎকার করলেন, হে বাবা! শুভ্র ঝট করে চোখ খুলে দেখলো ছাদের অবস্থা রীতিমতো লেজে গোবরে। শুভ্র বাদে বাকি সবাই হাসতে হাসতে ছাদের মেঝের উপর শুয়ে পড়ছে। ইমন তো হাসির চোটে গড়াগড়ি খেতে খেতে একদম ছাদের রেলিং ধরে চলেছে। ওই হে বাবা চিৎকারে ইমুনি দিয়েছে। সে নিজের প্যান্টের চেন খামচে ধরে কুঁকড়ে ধরে আছে। অবস্থা দেখে মনে হচ্ছে সে এই মুহূর্তে মেশিন স্টার্ট হয়ে অঘটন ঘটে যেতে পারে। ইমন অনেক কষ্টে টলমল পায়ে উঠে দাঁড়িয়ে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে শুভ্রার দিকে তাকে করুণ সুর বলল, আপু দোয়াই লেগে একটু থামা। আমি আগে একটু নিচে থেকে আসি, নইলে মেশিন যে কোনো সময় স্টার্ট হয়ে ইজ্জত পাঞ্চার হয়ে দিতে পারে। এই বলে ইমন এক প্রকার দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ওর দশা থেকে বাকি হাসির তোড়জোড় আরও বেড়ে গেল। ঈশান তো হাসতে হাসতে প্রায় আত্মরা হয়ে গেছে। দিদি দুই হাত পেছনে ঠেস দিয়ে বলে হাসতে হাসতে চোখে পানি ফেলছে। শুধু শুভ্র একদম চুপচাপ নিজের জায়গায় বসেছে। ও হাদও হেসেছে কিনা কেউ হলপ করে বলতে পারবে না। কিছুক্ষণ পর পর হাসির রোল একটু থিতো হলো। তখন তুর্য শুভ্রার দিকে তাকে হাঁপাতে হাঁপাতে, বোন রে, মানুষ বলে ঠেকে নাকি শেখে, আর আমি আজ জন্মের শিক্ষা পাইলাম। জীবনেও আর তোর কাছে হাসির গান শুনতে চাইব না। আরেকবার শুনলে ইমনের মতো আমারও অবস্থা হবে। শেষে ছাদ ধুইতে ধুইতে রাত পার হয়ে যাবে। শুভ্রা নিজের জয়ী হওয়ার ভাঙিতে কাজ ঝাঁকে ঠোঁট উঠলে বলল, আমি কি করব? আপনারা হাসির গান শুনতে চেয়েছেন, আমি শুনেছি, ব্যাস আমার কাজ আমি পারফেক্টলি করছি। কিছুক্ষণের মধ্যে ইমন মিশন সামলে নিয়ে হাঁপাতে হাঁপাতে ছাদে ফিরিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে এবার বোতল ঘোরানোর দায়িত্ব নিল শুভ্রা। বোতল বনবন করে ঘুরে সরাসরি গিয়ে ঈশানের দিকে মুখ। শুভ্রা তো খুশিতে এক লাফিয়ে চিৎকার দিয়ে উঠল, পেয়েছি! এবার আমি ভাইয়াকে প্রশ্ন কার দেব। ভাইয়া আপনি কি নেবেন, ট্রুথ নাকি ডেয়ার? ঈশান একটু সময় নিয়ে চিন্তা করলো। ডেয়ার নিলে এই মেয়ে তাকে দিয়ে কি করাবে ঠিক নেই। তবু সাহস করে ডেয়ার বেছে নিল। শুভ্রার সাথে সাথে সুযোগ বুঝে ফোন দিয়ে উঠল, ঠিক আছে তাহলে আপনাকে একটা গান গাইতে হবে। তবে সেই গান নয়, এমন একটা গান গাইতে হবে যেটা আপনার জীবনের সাথে হুবহু মিলে যায়। ঈশান আবার মহাচিন্তায় পড়ে গেল। কোনোভাবে গানের সাথে নিজের জীবন মেলাবে পারছে না। হঠাৎ করে গানের সুর ওর মাথায় খেলে গেল। সে একটা লম্বা শ্বাস ফেলে শর্ত দিয়ে বলল, ওকে গাইব, তবে একা নয়, আমার সাথে রিফাত, তুজো, রাসেলকেও গাইতে হবে। কারণ এই গান একা গাইতে একদম ভালো লাগে না, গ্রুপে জমবে বেশি। শুভ্র এসব ফালতু কাজে সময় নষ্ট করতে না চেয়ে উঠে চলে যেতে দিল। কিন্তু ইমন আর রিফাত মিলে এক প্রকার জোর করে ওকে সবার মাঝে বসিয়ে দিল। এরপর সব ছেলেরা ঈশানের দিকে তাকালো। ঈশান কোন গানটা শুরু করবে সেই অপেক্ষায়। ঈশান চোখ আহ, বন্ধ করে গলা খাঁকড়ে দিয়ে পুরো দমে গেয়ে উঠল, ব্যাচেলার আমি, ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। আচমকা এই গান শুনে উপস্থিত সব ছেলেরা শুভ্রবাদে যেন নিজেদের জীবনে প্রতিশ্রুতি খুঁজে পেল। রিফাত, তুর্য, রাসেল সাথে সাথে ইমনের সাথে তাল মিলিয়ে সমন্বয়ে গেয়ে উঠল, ব্যাচেলার আমি, ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। এবার ছাদটা ফাটার উপক্রম। রিদিরা হাসি মুখে ছেলেদের এই পাগলামি দেখতে লাগলো। ছেলেরা আরো উচ্চস্বরে হাততালি দিয়ে গানের পরের অন্তরগুলো গাইতে লাগলো। ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে চাই, বাড়িওয়ালা বলে ব্যাচেলার জায়গা নেই। আঙ্কেল আমি আপনার মেয়ের জামাই হতে আসি নাই। ছেলেদের গান শেষ হওয়ার পর মেয়েরা সবাই জোরে হাততালি দিল। শুভ্রা ঈশানের দিকে তাকিয়ে একটু হেসে বলল, কিন্তু ভাইয়া আপনি তো চাকরি করেন, আপনি তো আর ব্যাচেলার নেন। ঈশান হাত ঝাড়া দিয়ে হেসে বলল, দূর মিয়া, অত হিসাব মেলাতে এসো না তো। তবে এই গানটা এখন পুরোপুরি না মিলল, বর্ষার আগে একদম এই গানের মতো আমার জীবনটা ছিল। আর কেউ কথা বাড়ালো না। এবার বোতল ঘোরানোর দায়িত্ব নিলে ইমন। বোতলটা বন বন করে ঘুরে একদম সরাসরি শুভ্রের সামনে গিয়ে থাকলো। শুভ্র পালানোর পথ না পেয়ে সোজা ট্রুথ বেছে নিল। ঈশান সবাইকে থামিয়ে দিয়ে শুভ্রর চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ গম্ভীর গলায় প্রশ্ন করলো, বস, আপনাকে যদি বলা হয় ভালোবাসার মানে এক প্রকার অপরাধ, তবে এই কথার উপর ভিত্তি করে আপনি কি ব্যাখ্যা দেবেন? মুহূর্তের মধ্যে ছাদের উপর এক পিন পথের নীরবতা নেমে এলো।
আড্ডা, সব হাসিটা যেন এক নিমিষে উধাও। সবাই চরম কৌতূহল নিয়ে শুভ্রের দিকে তাকিয়ে আছে, জানতে চাইছে এই কঠোর মনের মানুষটার ভেতরে ভালোবাসার সংজ্ঞা আসলে কেমন। হৃদি আর চোখে বারবার তাকাচ্ছে শুভ্রের উত্তরের অপেক্ষা। শুভ্র কিছুক্ষণ চুপ থাকলো, সে ধীর স্থিরভাবে চোখ বন্ধ করলো, তারপর একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে ঈশানের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলা বলল, ভালোবাসা যে অপরাধ তার সঠিক কোনো ব্যাখ্যা হয়তো আমি দিতে পারবো না, কারণ ভালোবাসা তো আর এক প্রকার হয় না, ভালোবাসা অনেক রকম হয়। কারো কাছে ভালোবাসা মানে সুন্দর অনুভূতি, আবার কারো কাছে ভালোবাসা তীব্র ঘৃণা, আবার কারো কাছে ভালোবাসা এক নিছক অপরাধ, আবার কারো কাছে এটা স্রেফ একটা খেলা, আবার কারো কাছে ভালোবাসা মানে অনেক বড় পাপ। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। শুভ্র কয়েক মুহূর্তে থামলো, ওর দৃষ্টি তখন অজান্তে হৃদির বিষণ্ণ চেহারার উপর গিয়ে স্থির হলো। হৃদির সেই ফোলা গাল আর ফাটা ঠোঁটের দিকে তাকিয়ে শুভ্রর বুকটা যেন একবার কেঁপে উঠল। সে আবার বলতে শুরু করলো, তাকে ভালোবাসা যদি অপরাধ হয়, তবে আমি সেই ভুলে নেব বারে বারে স্বাদ। শুভ্রের এই কাব্যিক এবং সাহসী উত্তর শুনে সবাই যেন এক মুহূর্তের জন্য পাথরের মধ্যে বনে গেল। হৃদি স্তব্ধ হয়ে শুভ্রের চোখের দিকে তাকিয়ে রইল। এই উত্তরটা শুধু খেলার খাতিরে নাকি কোনো এক গোপন স্বীকারোক্তি? ছাদের স্লান আলোয় শুভ্রকে আজ এক রহস্যময় প্রেমিক মনে হচ্ছে। ঈশান জোরে একটা হাততালি দিয়ে উঠল। তুর্য শুভ্রের পিঠে একটা হালকা চাপড় মেরে হাসতে হাসতে বলল, কিরে শালা, প্রেম করছিস লুকিয়ে লুকিয়ে তাই না? নাহলে তোর মুখে এমন রোমান্টিক ডায়লগ বের হওয়া তো কথা না। শুভ্র এক মুহূর্তে তুর্যের দিকে তাকিয়ে স্থির গলা বলল, তারপর খুব স্বাভাবিক গলায় পাল্টা প্রশ্ন করলো, তোকে কে বললো আমি প্রেম করছি? নিজের মন গড়া গল্প বানানো বন্ধ কর। তুর্য দমে না গিয়ে নাছোড়বান্দের মতো বলল, প্রেম না করলে এত সুন্দর গভীর কথা কেন বলি? এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে যেটা লুকেছে। শুভ্র এবার কিছুটা বিরক্ত হয়ে গম্ভীর করে বলল, কথাটা আমার ভালো লেগেছে তাই বলছি, এর বেশি না। ফালতু প্রশ্ন করে সময় নষ্ট করবি না, আমি এর কোনো উত্তর দিতে পারবো না। শুভ্রের কড়া মেজাজ দেখে কেউ আর কথা বাড়ানোর সাহস পেল না। সবাই খেলায় মন দিল। একে একে সবার বেলা শেষ। কেউ কেউ মজার মজার সব গোপন কথা ফাঁস করলো, আবার কেউ কেউ অদ্ভুত সব হাসির রোল। কিন্তু সবার শেষে বোতলের মুখ গিয়ে থামলো সরাসরি হৃদির দিকে। হৃদি কী ভেবে যেন জেদের বসে ডেয়ার নিল। সাথে সাথে শুভ্র বিদ্যুৎ বেগে বলে উঠল, আমি কাজ দেব, এবার হৃদি আমার দেওয়া ডেয়ার পূরণ করবে। শুভ্রের কথা শুনে হৃদির বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। এই লোকটার উপর তো কোনো ভরসা নেই, না জানি কি অদ্ভুত কাজ দেয়। হৃদি মনে মনে ভাবলো, কেন যে ট্রুথ নিতে গেল না। সে একবার শুকনো ঢোক গিলে অসহায়ের মতো শুভ্রের দিকে তাকালো। শুভ্র ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসিটা ফুটিয়ে তুলল। হৃদির চোখের মনির দিকে তাকিয়ে সে খুব আয়েশ করে বলল, তোর জন্য খুব একটা সহজ কাজ। তুই এই ছাদে একদম কিনারে গিয়ে এক পা উপরে তুলে কান দুই কান ধরে টানা 30 মিনিট দাঁড়িয়ে থাকবি, এটাই তোর জন্য আমার দাও ডেয়ার। শুভ্র এই অমানবিক আর অদ্ভুত কাজের কথা শুনে উপস্থিত সবার চোখ কপালে। রীতি তো বিশ্বাস করতে পারছে না যে শুভ্র সবার সামনে এমন একটা শাস্তি দিতে পারে। সে এক লাফে দাঁড়িয়ে তীব্র বিস্ময় আর রাগে চিৎকার করে, কি, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি কেন কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকবো? শুভ্র হৃদির আপত্তি তোয়াক্কা না করে একদম পাথরের মতো শক্ত গলে বলল, কেন দাঁড়িয়ে থাকবে সেটা কোনো প্রশ্ন নয়। যখন ডেয়ার নিয়েছিস তখন সেটা পালন করা এখন তোর দায়িত্ব। আমার দেওয়া ডেয়ার এটাই, আর তোকে এখন এটাই করতে হবে। কোনো ওজোর আপত্তি চলবে না। শুভ্রের অদ্ভুত কিছুটা নিষ্ঠুর জেদ দেখে রাসেল পাশে নিচু স্বরে বিড়বিড় করলো, এটা কেমন ডেয়ার? এটা তো রীতিমতো টর্চার। রাসেলের কথাগুলো শুভ্রের কানে স্পষ্ট গেল, কিন্তু সে পাত্তা দিল না। রীতি এবার রেগে ফেটে পড়লো, এমন কেন ডেয়ার হবে? হয় নাকি? ডেয়ার মানে তো কোনো কাজ করা। আপ কিন্তু আপনি যেটা দিচ্ছেন সেটা নির্ঘাত সাজা। আমি তো কোনো অপরাধ করিনি, আমাকে এভাবে শাস্তি ভোগ করতে হবে? আমি পারবো না আপনার এই আজে বাজে ডেয়ার পালন করতে। শুভ্র এবার একটা আয়েশ করে হেসে বাঁকা হেসে বলল, আরে বাবা, ডেয়ার মানে তো চ্যালেঞ্জ। আমরা আমার কাছে এটাই ডেয়ার, আর তোকে এটাই করতে হবে। আর যদি না পারিস তবে একটা অপশন আছে, ঈদের দিন যত টাকা সালামি পেয়েছিস তার সবটুকু আমায় দিয়ে দিবি। আমরা সবাই মিলে সেই টাকা দিয়ে জ্ঞান পিকনিক করবো। এখন তুই ভেবে দেখ কী করবি। রিদি এবার মহাবিপদে পড়লো। সে কিছুই বুঝতে পারছে না এই লোকটা কেন বারবার ওর জমানো সালামির টাকার উপর নজর দেয়। রিদি রাগের দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে রইল, যেন চোখ দিয়ে ওকে ভস্ম করে দিবে। শুভ্র ঘড়ির দিকে তাকিয়ে আবার তাড়া দিয়ে বলল,
রাগী চোখে তাকিয়ে কোনো লাভ নেই মিসেস। এখন কোনটা বেছে নেবে? কান ধরে দাঁড়িয়ে থেকো, নাকি টাকাগুলো হাসি মুখে তোমার আমাদের হাতে তুলে। মাত্র 5 সেকেন্ড। 1 2 3 4 5। শুভ্র 5 বলার আগে হৃদি চিৎকার, থামুন। দাঁড়াচ্ছি, আমি দাঁড়াচ্ছি। শুভ্র তৃপ্তি হাসি, গুড চয়েস, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। হৃদির আগে গজগজ করতে করতে ছাদের এক কোণে গিয়ে কান ধরে দাঁড়ালো। শুভ্র দূর থেকে ওকে লক্ষ্য করে আঙ্গুল উঁচিয়ে আবার শাসন শুরু করলো, শুধু কান ধরলে হবে না, এক পা উপরে তুলতে হবে জলদি। হৃদির আগে দাঁতে দাঁত চেপে ওর এক পা উপরে তুলে টাল সামলাতে সামলাতে দাঁড়িয়ে রইল। ছাদের বাকি সব হা করে এই দেশটা দেখছে। রাসেলের মুখ চুন হয়ে গেছে, কিন্তু শুভ্রের মুখ তখন এক পৈশাচে আনন্দের হাসি। সে যেন হৃদিকে শাসন করা এই সুযোগটা খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল। ছাদের এমন সময় যেন থমকে দাঁড়িয়েছে। একে একে ইমন, তুর্য, রিফাত, ঈশান আড্ডা শেষে নিচে চলে গেল। রাশের ফোনে একটা জরুরি কল আসায় সেও কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে অদৃশ্য হয়ে গেল। মিহার পাখি যখন যাও তোড়জোড় করছিল, শুভ্র ওদের সাথে গেল। এখন বিশাল ছাদের উপর নিস্তব্ধ রূপলি জ্যোৎস্নায় শুধু হৃদি আর শুভ্র। হৃদির অবস্থা তখন করুণ। এক পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ওর সারা শরীর থরথর করে কাঁপছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। মনে হচ্ছে এখনই বুঝি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে। শুভ্র ধীর পায়ে হেঁটে হৃদির একদম সামনে এসে দাঁড়ালো। ওর ঠোঁটের কোণে এখনো রহস্যময় আর বাঁকা হাসিটা লেগে আছে। হৃদি কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, কেন করছেন এই অমানুষিক ডেয়ার দেওয়ার মানে কি? আমি আপনার কি ক্ষতি করছি? শুভ্র কথা বলল না। সে আরও এক ধাপ এগিয়ে গিয়ে হৃদির খুব কাছে চলে আসলো। শুভ্র তপ্ত নিঃশ্বাস তখন হৃদির মুখের উপর আছড়ে পড়ছে। শুভ্র খুব আলতো হাতে হৃদির কপালে এসে পড়া চুলগুলো কানের পিঠে গুজে দিল। তারপর নিচু স্বরেও গম্ভীর করে বলল, বলেছিলাম না রাসেলের থেকে দূরে থাকতে? ওকে ওভাবে হাসি মুখে আশকারা দিয়ে আমাকে রাগিয়ে দিলে তার ফল কখনোই ভালো হবে না। এখন নিজের হাড়ের উপর দিয়ে টের পাচ্ছেন তো ফলটা কতটুকু ভালো হয়েছে। মিসেস শুভ্র চৌধুরী। শুভ্রের হাতের স্পর্শ আর ওই মিসেস শুভ্র চৌধুরী ডাক্তার শুনে হৃদি যেন বিস্পষ্ট হলো। শারীরিক ক্লান্তি ওর শরীরটা টলমল হয়ে উঠল। হৃদি ভারসাম্য হারিয়ে পিছন দিকে পড়ে যেতে নিলে শুভ্র এক ঝটকায় নিজের শক্ত হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরল। হৃদি টাল সামলাতে না পেরে সরাসরি শুভ্রের চওড়া বুকের উপর আছড়ে পড়ল। দুজনের হৃৎপিণ্ড ধুকপুক হয়ে নিয়ে তখন এক হয়ে গেছে। শুভ্র ওর কোমরে আর শক্ত করে চেপে ধরে হৃদির চোখের দিকে তাকিয়ে রইল। হৃদির চোখ তখন জলমটল অভিমান, আর শুভ্রের চোখে সীমাহীন অধিকারবোধ। হৃদি কোনো রকম একদোলা শ্বাস ফেলে নিজের টাল সামলানোর চেষ্টা করলো। শুভ্রের হাতে শক্ত বাঁধন ও শরীর হাড়গোড় যেন গুড়িয়ে দিচ্ছে। হৃদি নিচু স্বরে কাঁপা কাঁপা বলল, ছাড়েন আমায়, আমি নিচে যাব। অনেক হয়েছে আপনার পাগলামি। শুভ্র হৃদির কথা তোয়াক্কা করল না। উল্টে ওর কোমরের উপর নিজের হাত পাক আরো শক্ত করে ওকে নিজের শরীরের সাথে একদম লেপ্টে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, যদি না ছাড়ে তাহলে কি করবি তুই? জাস্ট টেল মি। হৃদি অন্ধকারে শুভ্রের ওই ধকধকে চোখের দিকে তাকিয়ে রইল। ওর গলার সাহস স্বর ধরে আছে, তবু সাহস সঞ্চয় করলে, ছাড়বেন না? শুভ্র ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে নির্বিকার বলল, বিকজ ইটস মাই উইশ। আমার ইচ্ছে হয়েছে তোকে এইভাবে ধরে রাখতে, আমি ছাড়বো না। হৃদি এবার ক্ষিপ্ত হয়ে উঠল। সে ঝাঁঝালো করে বলল, আপনার ইচ্ছেতে কি সব হবে? আমার কি কোনো ইজ্জত নেই? মানে আপনি কি আমাকে আপনার হাতের পুতুল মনে করেন? আপনি যেভাবে নাচাবেন আমি সেভাবে নাচবো? ডোন্ট থিঙ্ক সো। শুভ্র এবার হৃদির চিবুকটা এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে ওর মুখের কাছে মুখ নিয়ে এলো। ওদের দুজনের নিঃশ্বাস তখন এক হয়ে মিশে যাচ্ছে। শুভ্র খুব গাঢ় স্বরে হৃদির চোখের মনের দিকে তাকিয়ে বলল, আমার হাতের পুতুলে হতে তোর সমস্যা কোথায়? ভালোবাসার মানুষের হাতে পুতুল হতে কি খুব বেশি আপত্তি আছে নাকি তোর? ইউ নো আই লাভ ইউ। শুভ্রের মুখ থেকে এই বাক্যটা বের হওয়ার সাথে সাথে সে যেন সদ্ভেদ ফিরে পেল। নিজের উপর নিজেরই রাগ হলো। অতিরিক্ত আবেগের ফলে কি বলে ফেলল সে। শুভ্র মুহূর্তে এর মধ্যে হৃদির কোমর থেকে হাত সরিয়ে কয়েক ইঞ্চি দূরে সরে আসলো। হৃদি কিছু বলার আগে, মুখ খোলার আগে শুভ্র বেশ কঠোর গলায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। কিছু বলিনি আমি, তুই ভুল শুনছিস। শুনিস নেই তুই কিছুই, তোর কানে পোকা ঢুকেছে, তুই ভুলভাল শুনছিস। একদম বেশি ভাববি না।
জাস্ট কাম ডাউন। শুভ্র নিজের অস্থিরতা লুকানোর জন্য পকেটে হাত ঢুকিয়ে হৃদির দিকে থেকে নজর সরিয়ে নিল। তারপর গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আর হ্যাঁ, নিচে নেমে আয়। রাতে ছাদে বেশিক্ষণ থাকিস না, ঠান্ডা লেগে যেতে পারে। আর নেক্সট টাইম আমাকে এভাবে রাগিয়ে দিস, তাহলে আজকের থেকে দ্বিগুণ খারাপ হবে। বি কেয়ারফুল। বলে শুভ্র আর এক মুহূর্ত দাঁড়ানো, গটগট শব্দে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। রাতের নিস্তব্ধ আধারে হৃদি একা ছাদের মাঝখানে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে তখন বিস্ময়ের চরম পর্যায়ে। সে নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলল, লোকটা কি সত্যি আমাকে আই লাভ ইউ বললো, নাকি আমি সত্যি ভুল শুনলাম? সব কথা তো স্পষ্ট শুনলাম, তাহলে ওই শব্দগুলো কি ভুল সম্ভব? ইটস ইম্পসিবল। আমার যতটুকু ধারণা, লোকটা আমাকে আই লাভ ইউ বলছে। হৃদের উত্তেজনার কুল কিনারা খুঁজে পাচ্ছে না। হঠাৎ ভালোবাসার মানুষের মুখে এমন বাক্য শোনা যে কতটা অবিশ্বাস্য হতে পারে, তা হৃদি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তার মন বলছে সে ঠিক শুনছে, কিন্তু শুভ্রের তাৎক্ষণিক অস্বীকার তাকে দ্বিধায় ফেলছে। মনের ভেতরে এক বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে, সত্যি নাকি ভ্রম। সকালবেলা ঈশান আয়েশ করে ব্রাশ করতে করতে পুকুরের পাড়ে গিয়ে এগিয়ে গেল। ভোরের স্নিগ্ধ বাতাসটা মনটা বেশ ফুরফুরে লাগছে। পুকুর ঘাটে কাছাকাছি আসতে সে দেখতে পেল মিহি একা দাঁড়িয়েছে। মেয়েটা একদম নিষ্পলক চোখে শান্ত পানির দিকে তাকিয়ে কি যেন ভাবছে। ঈশান ভাবলো একবার ডেকে জিজ্ঞাসা করবে কিছু হয়েছে কিনা, কিন্তু পরক্ষণে মনে হলো থাক, একা হয়েছে যখন নিশ্চয়ই নিজের কোনো চিন্তা আছে। মেয়েদের সাথে নিজে থেকে আগ বাড়িয়ে কথা বলতে উল্টো ভেবে বসবে। সো আই শুড লিভ হার অ্যালোন। এই ভেবে ঈশান যেই না পা বাড়ল, অমনি মিহির নজর পড়ল তার দিকে। ঈশানকে দেখে মিহি মুহূর্তে একগাল হেসে বলল, আরে ঈশান যে, এসো। কোনো কথা না বলে চলে যাচ্ছে, কী ব্যাপার? ঈশান মাঝপথে থেমে গেল। সে একটু অপ্রস্তুত হয়ে মেয়ে থেকে ঘুরে তাকিয়ে রইল। ওই না, আসলে এমনি সকালে উঠে হাঁটার জন্য এদিকে এলাম। এসে দেখি তুমি একা দাঁড়িয়েছ। ভাবলাম হয়তো মন খারাপ, তাই অহেতুক ডিস্টার্ব করবো না। মেয়ে তখন খিলখিল করে হেসে উঠল। হাসতে বলল, আপনিও না? আমি কেন বিরক্ত হব? আসলে আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে ভোরের বাতাস এনজয় করছিলাম, এই আর কি। ঈশান হালকা মাথা নেড়ে বলল, ও আই সি। এরপর দুজনের মধ্যে টুকটাক গল্প জমে উঠল। ঈশান মজার কিছু কথা বলতে মেয়ে হাসিতে পেটে উঠল। ঠিক সেই সময় শুভ্র বড় বড় হাই তুলতে তুলে ঘর থেকে বাইরে এলো। চোখে মুখে তখনও ঘুমের রেশ। বাড়ির গেটের কাছে আসতে ওর চোখ গেল পুকুরের পাড়ে। সেখানে ঈশান আর মিহি পাশাপাশি দাঁড়িয়ে হাসাহাসি করছে। দৃশ্যটা দেখা মাত্র শুভ্রার বুকের ভেতরটা যেন কেউ খামচে ধরল। কলিজাটা হঠাৎ মুচড় দিয়ে উঠল ওর। শুভ্রা স্পষ্ট অনুভব করতে পারলো একটা অজানা অস্থিরতা, তার চিনচিনি ব্যথা ওর সারা শরীর ছড়িয়েছে। শুভ্র মনে মনে বলল, এরা কি? আমি কেন ঈশান ভাইয়ার অন্য মেয়ের সাথে কথা বললে দেখে কষ্ট পাচ্ছি? ও তো আমার বড় ভাইয়ের মতো। তাহলে মিহির সাথে এইভাবে হাসাহাসি করতে দেখে আমার এত খারাপ লাগছে কেন? শেষমেশ শুভ্রা নিজের মনের সাথে লড়ে আর শান্ত থাকতে পারল না। দ্রুত পায়ে সে পুকুর পাড়ে চলে আসলো। শুভ্রাকে হুট করে আসতে থেকে ঈশান আর মিহি হাসি মুহূর্তে মিলিয়ে গেল। মিহি অবাক হয়ে বলল, আরে শুভ্রা, তুই হঠাৎ এখানে? শুভ্রা মিহির দিকে তা বেশ তেড়া গলায় উত্তর দিল, কেন? এখানে এসে বুঝি খুব বড় অপরাধ করে ফেললাম? তোদের পার্সোনাল মুভমেন্ট নষ্ট করে ফেললাম? শুভ্রের এমন জাজালো কথা শুনে ঈশান আর মিহি দুজনে ভুরু কুচকে গেল। মিহি পরিস্থিতি হালকা করার জন্য ঠাট্টা শুনে শুভ্রের কাঁধে একটা চাপড় মারল, তুইও না? কী সব আজে বাজে বলছিস? অপরাধ কেন হবে? আমরা তো এমনি গল্প করছিলাম। শুভ্র একটা মেয়েকে হাসি ঠোঁটে চুলে দাঁতে দাঁত চেপে, তোর ভাবসাব দেবে তো তাই মনে হচ্ছে না রে মি? মনে হচ্ছে আমি এসে একদম কাবাম্মে হাড্ডি হয়ে গেলাম? মেয়ে একটু হেসে বলল, তুই না শুভ্রা, কী যাতা বলিস? আমি তো ওই আর কি একটু গল্প করছিলাম। আর বাকিটুকু বলার আগে শুভ্র তাকে হাত উঁচিয়ে থামিয়ে কর্কশ বলল, হয়েছে, বুঝেছি। আর তুই এখন এখান থেকে যা, ঈশান ভাইয়ের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। মিহির কথা বলার না। শুভ্রের মেজাজ দেখে চুপচাপ সেখান থেকে চলে গেল। ঈশান তখন দাঁত ব্রাশ শেষ করে মাটিতে থু ফেলে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়ালো। শুভ্রের দিকে তাকিয়ে নির্বিকার বলে বলল, কী বলবে তাড়াতাড়ি বলে ফেলো। শুভ্র যেন তেলে বেগুনে জ্বলে উঠলো। রাগে ফুসতে ফুসতে বলল, কেন? খুব কষ্ট হচ্ছে বুঝি মেয়েকে বিদায় করে দিয়েছে বলে? খুব একা লাগছে আপনার? ঈশান ভুরু কুচকে গেল। কপালে ভাঁজ ফেলে সে বিরক্ত হয়ে শুভ্রার দিকে তাকিয়ে বলল, কী বলছো শুভ্রা তুমি এসব? মাথা ঠিক আছে তোমার? মেয়ে চলে যাওয়া
আমার কেন কষ্ট হবে? শুভ্র এবার ঈশানের আরও এক কাছে এগিয়ে এসে তেরা কথায় বলল, তাহলে এতক্ষণ তো তার সাথে বেশ হেসে কথা বলছিল, তখন তো আপনার সময় ফুরোচ্ছিল না। এখন আমি কথা বলতে চাইছি বলে আমার বলে আপনার সময় ফুরে যাচ্ছে? ঈশান একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে কিছুই মেলাতে পারছে না। শুভ্র হুট করে কেন এত রিয়েক্ট করছে? সে আমতা আমতা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। শুভ্র, দেখো, তুমি যা ভাবছো তা মোটেও নয়। আসলে হুট করে এভাবে পুকুরে আমাদের দুজনকে কথা বলতে দেখলে গ্রামের মানুষ উল্টোপাল্টা ভাববে, আর গ্রামের মানুষ সম্পর্কে তো তোমার ধারণা আছে, তাই আমি বাকিটুকু বলার সুযোগ দিল না শুভ্র। রেগে ফেটে পড়ে মাঝখানে কথা কেড়ে নিল। হয়েছে, আর নাটক করতে হবে না। মেয়ের সাথে যখন দাঁত কেলিয়ে কথা বলছিলে তখন তো আপনার এই লোকলজ্জার চিন্তা মাথায় ছিল না। শুধু আমার সাথে কথা বললে যত রাজ্যের চিন্তা মাথায় এলো, তাই না? ঠিক আছে, মেয়ের সাথে কথা বলেন আপনি, আর আমার সাথে কথা বলতে হবে না। আমিও আর জীবনে আপনার সাথে কথা বলবো না বলে শুভ্র সেখান থেকে বড় বড় পা ফেলে গটগট করে চলে যায়। ঈশান দাঁত ব্রাশ হাতে নিয়ে একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ওর মাথায় কিছুই ঢুকছে না। কি হলো হঠাৎ? শুভ্র এমন পাগলামি কেন করছে? স্রেফ কথা বলা নিয়ে কেউ এতটা রিয়েক্ট করতে পারে, সেটা ঈশানের কল্পনার বাইরে। খুব ভোরে ছাদে এসেছে রীতি। সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি। মনের ভেতরে অস্থির ঝড় বয়ে যাচ্ছে। তাই ফজরের নামাজের পরে একটু শান্তির খোঁজে ছাদে এসেছিল। ভোরের স্নিগ্ধ আর শীতল বাতাসটা হৃদির তপ্ত কপালে আলতো ছোঁয়া দিতে ওর মনটা একটু ফুরফুরে করে যাচ্ছিল। এর কিছুক্ষণের পরে শরীরচর্চার জন্য একটা টি শার্ট আর শর্ট ট্রাউজার পরে ছাদে এলো শুভ্র। ওর মূল উদ্দেশ্য ছিল পুশ আপ দেওয়া, কিন্তু সাত সকালে ছাদে হৃদিকে এভাবে একাকেই দাঁড়িয়ে থাকতে দেখবে সেটা কল্পনা করেনি। হৃদি যখন শুভ্রের উপস্থিতি টের পায়নি, ও গভীর ছাদের রেলিং ধরে ভোরের আকাশের দিকে তাকিয়েছে। শুভ্র একবার ঘড়ির দিকে তাকালো। বেলা বয়ে যাচ্ছে, এখানে ব্যায়াম না দিলে পরে আবার শরীর সায় দিবে না। তাই সে হৃদির সাথে কোনো কথা না বলে ছাদের এক কিনারে গিয়ে উবুর হয়ে দুই হাত ফ্লোরের উপর খামচে ধরে পুশ আপ দিতে শুরু করলো। কপাল বেয়ে ঘাম ঝরছে, পেশিগুলো ফুলে উঠছে, কিন্তু থামছে না। ঠিক সেই মুহূর্তে ছাদে গিয়ে পা রাখল রাসেল। সেখানে রীতি একা দাঁড়িয়েছে থাকতে দেখে রাসেলের মনে কথা বলার সুপ্ত ইচ্ছা জাগলো। সে পা টিপে টিপে হৃদির পাশে গিয়ে দাঁড়ালো। খুব নরম বলল, মন খারাপ বুঝি? হঠাৎ কারো কণ্ঠস্বর পেতে হৃদি চমকে উঠল। পাশে রাসেলকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। এই মুহূর্তে ওর একদমই কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু না বললে আবার নিজেকে বড্ড অহংকারী মনে করবে। তাই রীতি ঠোঁটে এক চিলতে হাসি ফুটে বলল, না তো, মন খারাপ কেন হবে? এমনি আকাশের দিকে তাকিয়েছি, পরিবেশটা খুব ভালো। কথাটা বলে রীতি একটু পাশ ফিরে রেলিংয়ে পিঠ ঠেকাতে ছাদের কিনার দিকেও চোখ আটকে গেল। সেখানে শুভ্র দুই হাত দিয়ে ছাদের মেঝেয় খামচে ধরে রাগে ফুঁসছে, আর এক দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়েছে। তার চোখ দুটো ইতিমধ্যে রাগে টকটকে লাল হয়ে গেছে। হুট করে শুভ্রকে এভাবে রহংদেহী মূর্তি ছাদে দেখে রীতি ভূত দেখার মতো চমকে উঠল, কিন্তু পরক্ষণে সে নিজের ভয়টাকে চেপে রেখে শুভ্র সেই ভয়ঙ্কর রাগকে মোটেও তোয়াক্কা করলো না। উল্টে রাসেলের দিকে তাকিয়ে বেশ মিষ্টি স্বরে হেসে বলল, তা আপনি কেন এই অসময়ে ছাদে? রাসেল একটু অপ্রস্তুত হয়ে মাথা চুলকে বলল, আসলে আমি একটু হাঁটার জন্য ছাদে এসেছিলাম। এসে দেখি তুমি একা দাঁড়িয়েছো, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করি। বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং ভেরি নাইস ইন দিস মর্নিং। হৃদি ঠোঁটে আলতো করে হাসির রেখে টেনে দিল। ওকে হাসতে দেখে রাসেল সাহস যেন দ্বিগুণ বেড়ে গেল। সে একটু ইতস্তত করলো, আচ্ছা দিদি, যদি কিছু মনে না করো তবে তোমাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞাসা করলি। হৃদে আর চোখে দেখলো ছাদের এক কোণে শুভ্রের রাগী চোখ দুটো আগুনের মতো জ্বলছে। শুভ্রকে আরো একটু খেপিয়ে দেওয়ার জন্য হৃদি নিজের হাসিটা আরো মিষ্টি করে রাসেলের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ বলো, বলবেন কি বলুন, আমি কেন কিছু মনে করবো? রাজেশ রাসেল কিছুটা তোতলানো সুরে আমতা আমতা করে বলল, আসলে মানে, তুমি কি কারোর সাথে রিলেশন আছো? আই মিন, কাউকে কি তোমার স্পেশালি পছন্দ? রাসেলের এমন আচমকা আর অদ্ভুত প্রশ্নে রীতি মুহূর্তের জন্য থমকে গেল। মনের ভিতরে একটু বিরক্তির দানা বাঁধল, সে সেটা প্রকাশ করলো না। ছাদের কিনারের দিকে আর চোখে তাকাতে রীতি চমকে উঠল, শুভ্র সেখানে নেই। হঠাৎ কোথাও উদয় হয়ে গেল। তাকে এইভাবে রাসেলের সাথে একা রেখে শুভ্র চলে যাওয়ার মতো মানুষের না। এইভাবে রীতি ঘাড় ঘুরে রাসেলের দিকে তাকাতে আতঙ্কে এক চিৎকার দিয়ে দুপা পিছিয়ে গেল, কারণ শুভ্র একদম রাসেলের ঠিক পিছনে জমের মতো দাঁড়িয়েছে।
ও 2 হাত শর্ট ট্রাউজারের পকেটে ঢোকানো। ঘামে ভেজা শরীরের পেশিগুলো টান টান হয়ে গেছে। শুভ্র একদম শান্ত হিমশীতল চোখে হৃদির দিকে তাকিয়ে আছে। হঠাৎ হৃদির এমন আত্মচিৎকারে রাসেল ভ্যাবাচ্যাকা করে গেল। সে অবাক হয়ে বলল, কি হয়েছে হৃদি? হঠাৎ এমন চিৎকার করলো, মনে হচ্ছে যেন ভূত দেখেছে। হৃদি কোনো উত্তর দিল না। সে ভয়ে কুঁকড়ে গিয়ে শুভ্রের দিকে তাকিয়ে রইল। রাসেল তখনও খেয়াল করেনি ওর ঠিক পেছনে কেউ দাঁড়িয়েছে। সে হৃদির স্থির দৃষ্টি অনুসরণ করে যেই না পেছন ফিরল, অমনি আ করে এক বিকট চিৎকার দিয়ে ছাদ থেকে প্রায় পড়ে যাচ্ছিল। কোনোরকম রেলিংটা খামচে ধরে নিজেকে সামলায় সে। শুভ্র বেশ বিরক্ত হয়ে দুজনের দিকে তাকিয়ে গম্ভীর গলা বলে, কি হয়েছে তোমাদের? দুজনে এভাবে সমন্বয়ে চিৎকার দিচ্ছিস কেন? তোদের রিয়াকশন দেখে তো মনে হচ্ছে আমাকে নিঘাত কোনো ভূতে দেখেছে। আই অ্যাম লুকিং আ গেস্ট। রাসেল কোনোরকম বুক ভরা শ্বাস টেনে নিজের স্বাভাবিক গলায় চেষ্টা করে কাঁপা বলল, ব্রো তুমি ছাদে? আর তুমি কখন এলে? আমি তো টেরই পেলাম না। শুভ্র একবার আর চোখে থমথমে হৃদির দিকে তাকালো, তারপর রাসেলের দিকে ফিরে শীতল গলা বলল, আমি তোমার আগে ছাদে এসেছি রাসেল। হয়তো তুমি আসার পর আমায় খেয়াল করনি। হৃদি এখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। শুভ্রের সে আগ্নেয়গিরির মতো শান্ত চেহারার দিকে তাকিয়ে একটা বিশ্রী ভেঙচি কাটল সে। তারপর গটগট করে ছাদ থেকে নিচে নেমে গেল। রাসেল এবার আমতা আমতা করে শুভ্রের দিকে তাকিয়ে পালানোর পথ খুঁজল। সে আমতা আমতা করল, তাহলে ব্রো তুমি থাকো, আমি তাহলে নিচে যাই, শরীরটা হঠাৎ কেমন জানি করছে। এই বলে রাসেল যেই না একবার বাড়িছে, অমনি শুভ্র আচমকা রাসেলের গেঞ্জির কলার পেছন থেকে বাঘের মতো খামচে ধরল। রাসেলের ঘাড়ের দিকে ঘুরিয়ে রক্তবর্ণ চোখে তাকিয়ে শুভ্র চিৎকার, সমস্যা কি তোর? আমার বউয়ের পিছিয়ে এভাবে আঠার মতো লেগেছিস কেন? শুভ্র আমার রহনদেহী আচরণ দেখে রাসেল যেন আকাশ থেকে বলল। সে কাঁপতে কাঁপতে তোতলাতে বলল, কি বলছো তুমি? তোমার বউয়ের পিছে মানে? শুভ্র এবার রাসেলের গেঞ্জির কলার আরো জোরে পেঁচিয়ে ধরলো, যেন ওর দম বন্ধ করে দেবে। দাঁতে দাঁতছে বলল, ইয়েস বউ। আর তুই আমার বউয়ের পিছনে টিকটিকির মতো ঘুরছিস কেন? বল, এখন তোর সাথে কি করা উচিত? তোর এই নোংরা মাথাটা কেটে মাঝখানে মাছ পুকুরের জন্য ভাসিয়ে দেবো, নাকি টুনটুনি কেটে শ্মশানে ফেলে আসবো? শুভ্রের এই মারমুখী রূপ দেখে রাসেলের অন্তরাত্মা খাঁচা ছাড়ার হওয়ার জোগাড়। সে কিছুতেই বুঝতে পারছে না শুভ্রর কি হলো, ওকে জিন ভূতে ধরলো নাকি? রাসেল কোনো মতে শুকনো ঢোক গেলে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, দেখো ব্রো, তোমার কোথাও একটা বিশাল ভুল হচ্ছে। আমি তোমার বউয়ের পিছনে ঘুরবো কেন? আর তোমার বউ আসবে কোত্থেকে? তুমি তো এখনো বিয়েই করনি। আমার মনে হচ্ছে তোমার উপর আসমানে কিছু আছড় পড়ছে। তুমি ঠিক নেই। শুভ্র ঠোঁটের কোণে এক কুৎসিতার পৌঁছে সে ঘাঁটি ফুসল। সে একদম রাসেলের কানের কাছে মুখ নিয়ে শয়তানের মতো ফিসফিস করে, তুই একদম ঠিক ধরছিস রাসেল। আমার উপর ভূত চেপেছে, আর সেটা হলো এক ভয়ঙ্কর প্রেমিক ভূত, যে তার বউকে পরপুরুষের হাত থেকে বাঁচাতে যে কোনো সময় কারো ঘাড় মটকে দিতে পারে। আর সেই দুর্ভাগ্যবান মানুষ হচ্ছিস তুই। ইয়েস, আমি এখন তোর ঘাড় মটকো, হা হা হি হি। বলে শুভ্র কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় রাসেলের গলা টিপে ধরল। হাতের জোর এতটাই বেশি যে রাসেল চিৎকার তো দূর, ঠিকমতো শ্বাস নিতে পারছে না। ওর চোখ দুটো ভয়ে আর যন্ত্রণায় ঠিকরে বেরিয়ে আসা উপক্রম। শুভ্র দাঁতে দাঁত চেপে গড় গড় করল, বল হারামজাদা, আর কোনোদিন আমার বউয়ের আশেপাশে করবি? বল, জাস্ট সেট। রাসেল এবার মনে প্রাণে বিশ্বাস করে নিল শুভ্রের উপর নিঘাত কোনো শক্তিশালী জিন ছাওয়ার করছে, যে ওকে ভুল বুঝে নিজের বউয়ের উপর নজরদারি ভাবছে। বাঁচার আর কোনো উপায় না পেয়ে রাসেল মারিয়া হয়ে নার্সের মাথা নাড়ল। শুভ্র সাথে সাথে ওর গলা ছেড়ে দিল। রাসেল ছাদের মেঝেতে বসে দু হাতে গলা চেপে ধরে কুঁকড়ে গিয়ে কাঁদতে লাগলো, যেন ওর দম আটকে যাচ্ছিল। শুভ্র ওর দিকে নিষ্পলক তাকিয়ে চোখের থেকে ঠান্ডা গলায় হুঁশিয়ারি দিল, নেক্সট টাইম যদি তোকে আমার বউয়ের আশেপাশে দেখি, তবে তোর বউয়ের ভবিষ্যৎ কেটে দিতে আমি ন্যানো সেকেন্ড ভাববো না। সো গট ইট। ঢাকা শহরের থানার গেট দিয়ে ভেতরে পা রাখতে এক ধরনের ব্যবসা আর গুমট গন্ধ নাক এসে ধাক্কা খেলো। জরাজীর্ণ দেওয়ালে চুনগামগুলো অনেক আগে চেটে গেছে। সেখানে ধুলো জমা কয়েকটা পুরনো ক্যালেন্ডার আর ওয়ান্টেড অপরাধীদের ঝাপসা হয়ে যাওয়া ছবি ঝোলানো। মাথার উপর একটা পুরনো সিলিং ফ্যান বিশ্রী শব্দ করে ঘুরছে, যেন যে কোনো সময় খুলে পড়বে। সামনে বড় টেবিলটা ডিউটি অফিসের গভীর মুখে ডায়েরিতে খসখস করে কী যেন লিখছে। তার চারপাশে ফাইলের পাহাড়, আর টেবিলের কোণে পড়ে আছে আধখাওয়া এক কাপ
ঠান্ডা চা। করিডোর দিয়ে যাওয়ার সময় কানে আসছে ওয়াকিটকি সেই পরিচিত কর্কশ যাওয়ার ওভার অ্যান্ড আউট। একটু এগোলেই বাম হাতে সেই অন্ধকার আর স্যাঁতস্যাঁতে হাজতখানা। লোহার মোটা শিকের উপর কয়েকটা আবছা মূর্তিকে দেখা যাচ্ছে। কেউ দেওয়ালে হেলান দিয়ে ঝিমাচ্ছে, কেউ বা ফ্যালফ্যাল করে বাইরের দিকে তাকিয়েছে। ওখান থেকে আসে এক ধরনের ব্যবসা গন্ধ আর গুমোট পরিবেশকে পুরো থানার বাতাসকে ভারী করে রেখেছে। মাঝে মধ্যে কোনো পুলিশ কনস্টেবল বুটের শব্দ তুলে করিডোর দিয়ে হনন করে দেখা যাচ্ছে। থানার এক কোণে স্তূপ রাখা হয়েছে জব্দ করা পুরনো মোটরসাইকেল আর ধুলো মাখা কিছু লাঠি সোটা। বাইরে ট্রাফিক জ্যামের আওয়াজ শোনা গেল। থানার ভেতরে এই পরিবেশটা কেমন যেন পাথরের মতো স্থির আর রহস্যময়। প্রতিটি দেওয়াল যেন এক একটা না বলা গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। থানার সামনে একের পর এক কালো রঙের দামি ল্যান্ড ক্রুজার এসে থামল। ইঞ্জিন থামতে চারপাশটা যেন এক অদ্ভুত স্নিগ্ধতায় ছেয়ে গেল। গাড়ি থেকে নামলো সুটবুট পরা একজন বয়স্ক, তিনি অন্তত নাম প্রভাবশালী চেহারা পুরুষ নাইম খান। তার ব্যক্তিত্ব আর চলনবল বলে দিচ্ছে তিনি এই শহরে এক কতটা ক্ষমতাধর ব্যক্তি। তাকে দেখা মাত্র ডিউটি অফিসার থেকে শুরু করে কনস্টেবলরা ততস্তত হয়ে কুর্নিশ জানালো। নাইম খান ভাবলেছেন মুখে সেই সালাম নিতে এবং ধীর পায়ে গিয়ে থানার ভিতরে প্রবেশ করলো। সরাসরি এসপির রুমে মিনিট দশেক কথা বলার পর তিনি আসামির সাথে কথা বলার জন্য 1 ঘন্টা সময় বরাদ্দ করে নিলেন। একজন পুলিশ অফিসার অন্তত বিনয়ের সাথে তাকে করিডোরে নিয়ে গিয়ে চললেন হাজতখানার দিকে। করিডোরের স্যাঁতস্যাঁতে মেঝেতে নাইম খানের দামি জুতার খটখট শব্দ প্রতিধ্বনিত হলো। সে হাজতখানার ভিতরে কুঁকড়ে বসে থাকা আসামির চমকে চোখ তুলে তাকালো। ধুলো মাখা মেঝেতে আর মশার কামড়ে অতিষ্ঠ নির্বাণ যখন দেখল লোহার শিকের ওপাশে তার বাবা দাঁড়িয়েছে, মুহূর্তে তার চোখের কোণে নোনা জল গড়িয়ে পড়ল। সে টলমল করে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে শিখের সামনে গিয়ে এগিয়ে দিল। ফিস ফিস করে কাঁপা গলা বলে, বাবা! নির্বাণের সেই করুণ ডেকে নাইম খান এক মুহূর্তের জন্য চোখ ফিরে নিল। পাথরের মতো শক্ত, মনে হতো কোথাও চোরা টান লেগেছে, কিন্তু তিনি সেটা প্রকাশ হতে দিলেন না। তিনি সাথে থাকা পুলিশ অফিসারকে ইশারা করলেন দূরে যেতে। অফিসার সসম্মানে সরে দাঁড়ালেন। নাইম খান আর নির্বাণের দিকে তাকালেন। নির্বাণ এখনো অবাক চোখে তার বাবার দিকে তাকিয়েছে। সে স্বপ্নেও ভাবেনি তার বাবা এই নোংরা থানায় তার সাথে দেখা করতে আসবে। নাইম খান গলা পরিষ্কার করে বেশ গম্ভীর আর শীতল কণ্ঠে বলে, বেশি আবেগপ্রবণ হওয়ার দরকার নেই নির্বাণ। ভাবিস না আমি তোকে দেখতে এসেছি, আমি নিহাত প্রিয়জনে এসেছি। মুহূর্তে নির্বাণের উজ্জ্বল হয়ে যাওয়া মুখটা স্নান হয়ে গেল। মাথা নিচু করে নিল সে। মনে মনে বলল, ঠিকই তো, সে তার বাবার যোগ্য ছিল, হয়ে উঠতে পারেনি, তবে তাকে দেখতে কেন আসবে তিনি? নাইম খান আবারও বলেন, আমি তোর কাছে একটা বিশেষ সাহায্য চাইতে এসেছি, করবি আমার সাহায্য? নির্বাণ তার বাবার কথায় যেন কিছুই মেলাতে পারছে না। জেলের এই অন্ধকারে প্রকোষ্ঠে বসে সে তার প্রভাবশালী বাবাকে কি এমন সাহায্য করবে? নাইম খান যখন দেখল নির্বাণ পাথরের মতো স্থাপিত হয়ে আছে, তখন তিনি কিছুটা অধৈর্য হয়ে বললেন, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেলি নাকি? নির্বাণ শুকনো ঢোক গিলে অস্ফুট স্বরে বলল, কিন্তু বাবা, আমি তো এই 4 দেওয়ালের ভেতর থেকে তোমাকে কি সাহায্য করব? আমি তো নিজেই করে দিই। নাইম খান 2 হাত পিঠমোড়া করে জেলের করিডোরে পায়চারি করতে করতে রহস্যময় তোকে জেল থেকে সাহায্য করতে হবে না, সাহায্য করবি জেলের বাইরে। নির্বাণ ভুরু কুচকে অবাক হয়ে তাকালো। ওর বিস্ময় যেন কাটছে না। সে অবাক হয়ে বলল, বাইরে থেকে মানে? নির্বাণ এবার থমকে দাঁড়ালেন। নির্বাণের চোখের দিকে তাকিয়ে হুকুমের সুরে বললেন, হ্যাঁ, বাইরে থেকে। তোকে আমি আজই জামিন করবো, সব ব্যবস্থা হয়ে যাবে। শুধু আমার প্ল্যান মতো তোকে কাজ করতে হবে। এক চুল পরিমাণ এদিক ওদিক হওয়া চলবে না। নির্বাণ সাথে সাথে মাথা নিচু করে গেল। ওর চোখে বিষণ্ণতা ছায়া। সে অপরাধে জর্জরিত হয়ে ধীর গলায় বলল, বাবা, আমি এখন জামিন চাই না, কারণ আমি আমার বোনটাকে কথা দিচ্ছি। কথা না রাখলেও অনেক কষ্ট পাবে। নির্বাণের মুখে বোনের প্রতি এই মমত্ববোধ দেখে নাইম খান যেন হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলল। তিনি ক্ষিপ্ত হয়ে জেলের লোহার গ্রিলটা 2 হাতে খামচে ধরে গর্জে উঠলেন, যদি বোনের আত্মা শান্তি না পায়, তবে বোনের দেওয়া কথা রেখে কী লাভ? নির্বাণ আকাশ থেকে বলল, বাবার কথার মানে বুঝতে
পারছে না। মনের আত্মা শান্তি পাবে না মানে? নাইম খান এবার নিজের ভেতরে আগ্নেয়গিরি চেপে রাখতে পারলেন না। এতক্ষণ কঠোর ব্যক্তিত্ব ভেঙে চুরমার হয়ে গেল। তিনি হু হু করে ছোট্ট বাচ্চাদের মতো কেঁদে উঠলেন। কান্নায় ভেঙে পড়ে নাইম খান বলতে লাগলেন, আরে আমার কলিজার টুকরো মেয়েটা মরে গেছে রে। কিসের জন্য মারা গেল? একজনকে ভালোবেসে পেল না বলেই তো চলে গেল না ফেরার দেশে। অথচ যারা তার জন্য পৃথিবী ছাড়লো সেই মানুষ দিব্যি সুখে আছে। সেই সুখ আমি সইব কীভাবে? আমার মেয়ে কী চেয়েছিল ওই সোহান চৌধুরীর ছেলের কাছে? স্রেফ এক মুঠো ভালোবাসা। একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হলো? নির্বাণ পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখ ফেটে নোনা জল গড়িয়ে পড়ছে। বাবার প্রতিটি শব্দ যেন তপ্ত সীসার মতো ওর কানে বিঁধছে। সেও তো একই কথা ভেবেছিল। শুভ্রের কি এমন ক্ষতি হতো যদি নেহাকে একটু ভালোবাসতো? অবহেলা কি এতটাই বিষাক্ত যে সে একটা প্রাণ কেড়ে নিল? নাইম খান হাতের হাতার দিয়ে চোখ মুছে আবার বলতে শুরু করলো, কণ্ঠস্বর এবার যন্ত্র আছে, নির্বাণ, তোর মা একদম ভালো নাই রে। আমি তাকে সামলাতে সামলাতে প্রায় পাগল হয়ে যাচ্ছি। দিন রাত শুধু একটাই চিৎকার করে, আমার নেহাকে এনে দাও, আমার নেহাকে ফিরিয়ে দাও। বুকটা ফেটে যায় ওর কান্না দেখলে। দিনের পর দিন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হচ্ছে ওকে। আমি আজ ভেঙে পড়ছি নির্বাণ। একজন বাবার কাছে নিজের মেয়ের লাশ বয়ে বেড়ানোর চেয়ে বড় শাস্তি আর কী হতে পারে? বলে নাইম খান জেলের শিকের উপর মাথা রেখে হু হু করে কাঁদতে লাগলেন। একটা সময় দাপুটে নাইম খান আজ সন্তান সুখে কতটা অসহায় তা তার কান্নার শব্দে বলে দিচ্ছে। হঠাৎ তিনি ঝটকা দিয়ে মাথা তুললেন, চোখের জল মুছে দৃষ্টি এবার তীক্ষ্ণ আর প্রতিহিংসায় ভরে উঠল। নির্বাণের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, কিন্তু আমি সহজে হার মানব না। সোহান চৌধুরীর সুখ আমি সইতে পারবো না। ওর ছেলে দিব্যি ঘুরে বেড়াবে আর আমার মেয়ে মাটির নিচে পচে মরবে তা না। নির্বাণ বাবার এই ভয়ঙ্কর রূপ দেখে শিউরে উঠল। সে রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলো, বাবা তুমি আসলে কি করতে চাইছো? তোমার মাথায় কি ঘুরছে? নির্বাণ খা নাইম খান নির্বাণের চোখের দিকে সরাসরি তাকে হুকুমের সুর হলো, তোকে আর জামিন করবো, তোকে এই নরক থেকে বের করবো এক্ষুনি। নির্বাণ কিছুটা দ্বিধা নিয়ে মুখ খুলল, কিন্তু বাবা আমি তো, বাকিটুকু বলতে দিলেন না নাইম খান। তিনি গর্জে উঠে নির্বাণের কথা থামিয়ে দিলেন, কিন্তু কোনো কিন্তু নেই নির্বাণ। যদি তুই আজ এই জামিনে কাগজে সই না করিস তবে কথা দিচ্ছি নিজের বোনের লাশের পাশে বাবার লাশটাও দেখবি। আর আমি চলে গেলে তোর মা এমনিতেই মরে যাবে। এখন তুই ঠিক কর তুই কি চাস? বাবার মুখে এমন মরণাপন্ন হুমকি দেখে শুনে নির্বাণের কলিজাটা কেঁপে উঠল। তার পায়ের তলে মাটি যেন সরে যাচ্ছে। সে আর এক মুহূর্ত দেরি না করে ব্যাকুল হয়ে বলল, না বাবা, দোহাই লাগে তোমার, এসব অলক্ষণের কথা বলো না। ঠিক আছে আমি রাজি, তুমি যা বলবে আমি তাই করব। আমি আজকেই বের হতে চাই। ভূত 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 ধরেছে শুভ্রকে। ও সবাইকে মেরে ফেলবে। পুরো বাড়ি যেন মাথায় তুলে ফেলছে রাসেল। ওর আত্মচিৎকারে বাড়ির শান্ত পরিবেশ মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হলো। বিলকিস চৌধুরী হন্তদন্ত হয়ে ছুটে এনে রাসেলকে থামানোর চেষ্টা করছেন। সোহান চৌধুরী আর মাহবুবা চৌধুরী মিলে ওকে সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু রাসেলের মুখে একই বলে, ভূত শুভ্রের ওপর নিঘাত কোনো শয়তানি আত্মা চেপে ধরছে। সায়রা চৌধুরী রাসেলের মাথায় হাত বুলিয়ে পরম মমতা বললেন, শান্ত হও বাবা, এভাবে চিল্লাহাল্লা করো না তো। হয়তো তুমি ভুলভাল কিছু দেখেছ। এত সকালে ছাদে আলো আঁধারিতে কত কী হয়। গোলমাল শুনে রিদি, শুভ্রা, মিহি আর পাখি ড্রয়িং রুমে আসে। রিদিকে দেখতে আসলে চোখ দুটো যেন ভয়ে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। সে আরো জোরে চিৎকার করে বলতে লাগলো, আমি নিশ্চিত শুভ্রের উপর কিছু একটা ভর করছে, না হলে এমন হওয়া অসম্ভব। শুভ্র বিরক্ত হলো, কি আবল তাবল বলছে রাসেল ভাইয়া? ভাইয়ের উপর আবার কি চেপে বসলো? রাসেল হাঁপাতে হাঁপাতে গড় গড় করে বলতে, হ্যাঁ চেপেছে। সকালে আমি যখন ছাদে গেলাম গিয়ে দেখি রিদি একাই দাঁড়িয়েছে, শুভ্র কোথাও ছিল না। তারপর আমি রিদির সাথে গল্প করছিলাম, হঠাৎ কোথায় গেলি শুভ্র? কোত্থেকে যেন হুট করে উদয় হলো। রিদি ছাদ থেকে নেমে যাওয়ার পর আমি নিচে নামতে যাই, অমনি ব্রো আমার গেঞ্জির কলার বাঘের মতো খামচে দিল। তারপর কৌশল বলল, সমস্যা কি? আমার বউয়ের পিছে এভাবে আঠার মতো লেগে আছিস কেন? মাহবুব যদি ভুরু কুচকে অবাক হইল, কি বলছিস এসব বউ? শুভ্রের বউ কোথায় গিয়ে? ওর তো বিয়ে হয়নি। রাসেল গলার দাঁতটা দেখানোর চেষ্টা করলো, আমি জানি না। ব্রোর চোখ তখন আগুনের মতো লাল ছিল আর বারবার খালি বউ বউ করে চিৎকার করছিল। আমি যেই বলছি যে তুমি তো বিয়েই করনি, বউ কোত্থেকে আসবে? অমনি ব্রো আমার গলা টিপে ধরলো, এত জোরে চেপে ধরছিল যে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম।
ওরা কোনো মানুষের শক্তি ছিল না মামা, নিঘাত করে জিন ভূতে হবে। রাসেলের কথা শুনে রীতি মুহূর্তের জন্য একদম স্থির। রাসেলের আতঙ্কিত চেহারা দেখে ওর আর বুঝতে বাকি নেই যে শুভ্র সত্যি এমন কাণ্ড ঘটিয়েছে। শুভ্র এমন গম্ভীর একটা ছেলে এমন পাগলামি করছে ভেবে রিধি আর হাসি চেপে রাখতে পারল না। সে হঠাৎ হা হা হি হি করে শব্দ করে হেসে দেখল। রিধির এমন অট্টহাসি দেখে ড্রয়িং রুমে থাকা বাড়ির বড়রা থেকে শুরু করে সবাই ওর দিকে গোল গোল চোখে তাকালো। মুহূর্তে রিধি নিজের ভুল বুঝতে পেরে দু হাত দিয়ে মুখ চেপে হাসি থামিয়ে দিল। রিধির বাবা বিজ্ঞান হোসেন ভুরু কুচকে মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর, কি হয়েছে রিধি, এবার এমন অসভ্যের মতো হাসলি কেন? রিধি আমতা আমতা করে কোনো মতো হাসিতে পড়ল। না আব্বু, জাস্ট একটা জোকস মনে পড়ল। রাসেল রিধির দিকে প্রায় কান্নাকাটি করার মতো মুখ করে বলল, রিধি তুমি এটাকে মজা করছো? আমি একটু ইয়ার্কি করছি না, খোদার কসম শুভ্র ব্রো আমার সাথে ঠিক এটাই করছে। আমার গলায় এখনো দাগ বসেছে। রাসেলের কথা শেষ হওয়ার ঠিক সেই মুহূর্তে ঘর থেকে বেরোলো ঈশান, তুর্য আর রিফাত। তাদের সবার পেছনের পকেট দিয়ে অন্তত শান্ত ভঙ্গিতে হেঁটে আসছে শুভ্র। শুভ্রের পরনে শার্টের হাতে কনুই পর্যন্ত গোটাতে গোটাতে ডাইনিং টেবিলের কাছে গিয়ে আয়েশ করে বলল, ড্রয়িং রুমে এই পরিবেশ যেন কেউ টের পায়নি। ও বিলকিস চৌধুরীর দিকে তাকিয়ে নির্বিকার বলল, চাচি খেতে দাও, খুব খিদে পেয়েছে। সবাই হতভম্ব হয়ে ওর দিকে তাকায়। তখন বিলকিস চৌধুরী শুভ্রের দিকে এগিয়ে এসে কপালে ভাঁজ ফেলে, কিরে শুভ্র, সকালে ছাদে তুই রাসেলের গলা টিপে দিছিস? ও তো বলছে তুই নাকি বারবার বউ বউ করে চিৎকার করছিস। এসব কি সত্যি? তোর শরীর টরীর ঠিক আছে তো? বিলকিস চৌধুরীর কথা শুনে শুভ্র টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস পানি ঢেলে খেলো। এক ঢোক খেয়ে গ্লাস নামিয়ে অন্তত শান্ত করে বলে, আসলে চাচি, হুট করে সাদের রাসেল আমায় দেখে কেমন যেন কুকড়ে যাচ্ছিল। আমাকে দেখে ভয় দেখছে পাচ্ছে দেখে আমার মাথায় দুষ্টু চাপলো। ভাবলাম একটু ভয় দেখে দে, তারপর আর কি এই পাগলামির অভিনয়টা করলাম। কিন্তু সে এতটা সিরিয়াস ভয় পেয়ে যাবে আমি সেটা গেস করিনি। শুভ্রের কথাটা শেষ না হতে ড্রয়িং রুমে থমথমে পরিবেশটা মুহূর্তে হালকা হয়ে গেল। ভয়ের বদলে হাসির রোল পড়ে গেল সবার মাঝে। ঈশান, তুর্য আর রিফাত তো হেসেই কুল পাচ্ছে না। রাসেল নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে বড় বড় চোখ করে শুভ্রের দিকে তাকিয়ে আমতা আমতা, তার মানে তুমি ওকে জাস্ট ভয় দেখানোর জন্য আমার সাথে ওনার অদ্ভুত অভিনয় করছে? আর ওই যে বউ বউ করছিলে? শুভ্র তখন প্লেটে খাবার নিতে নিতে আর চোখে একবার রাসেলের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে সেই পরিচিত রহস্যময় বাঁকা হাসি ফুটে উঠল। সে গম্ভীর মুখে রাসেলের দিকে ইশারা করে বলল, কাছে এসো, ভালো করে বুঝিয়ে বলছি তোমাকে। শুভ্র ডাকার ভঙ্গি থেকে রাসেলের বুকটা আবার কেঁপে উঠল। সে বুঝতে পারছে না শুভ্র কি এখানে মজা করছে নাকি আসলে কিছু বোঝাতে চায়। ড্রয়িং রুমে বাকিটা তখন হাসা করছে। রাসেল যেন ভয়ে একেবারে জমে পাথরের মতো সেটে বসেছে। শুভ্রের কাছাকাছি যাওয়া তো দূর, ওর দিকে তাকাতে এখন রাসেলের বুক কাঁপছে। রাসেলের করুণ দশা দেখে ইমন হাসতে হাসতে প্রায় গড়িয়ে গেল। সে শুভ্রের দিকে তাকিয়ে বলল, ব্রো তুমি এটা কি করলে? রাসেল ব্রো তো এখন মনে হয় রাতের বেলা বাথরুমে যেতে একা বেরোতে পারবে না। আর সব থেকে বড় কথা, এখন তো তোমার সামনে আসতেই জমের মতো ভয় পাবে। ইমনের কথা শুনে ড্রয়িং রুমে আবার হাসির জোয়ার বয়ে নিয়ে গেল। সোহান চৌধুরী আর মেহবুব চৌধুরী মুচকে হাসেন। শুভ্র অবশ্য কারা হাসাহাসিতে বিন্দুমাত্র নাই। সে অন্তত নির্বিকার মুখে নিজের প্লেটে মন দিল, যেন একটু আগে কিছুই বলেনি। একে একে বাড়ির সবাই ডাইনিং টেবিলে এসে আসন নিল। শুরু হলো সকালের নাস্তা। রাসেল অনেক কষ্ট সাহস সঞ্চয় করে টেবিলে একদম কোণে গিয়ে বসলো। শুভ্র থেকে যতটা দূরত্ব বজায় রাখা যায় ঠিক ততটাই ঢুকলো। শুভ্র আর চোখে একবার আসলে কুকড়ে থাকা অবস্থান দিকে তাকালো, কিন্তু মুখ ফুটে কিছু বলল না। অসম্ভব ভালোবাসি তোমাকে পর্ব 6। পুরো গল্পটা প্লে লিস্টে, আর নির্লজ্জ ভালোবাসাটা রাত্রে দিব।